ধরুন এমন এমন একজন মানুষের কথা যিনি অনেক স্বপ্ন নিয়ে একটা ব্যবসা শুরু করলেন, আচ্ছা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে টানা ১৩ বছর ধরে সেই ব্যবসায় তিনি শুধু হেরেই গেলেন। ১৩ বছর। মানুষ তো সাধারণত ১ বা ২ বছর পরই হাল ছেড়ে দেয়। ঠিক বলেছেন। এরপর সেই মানুষটির বয়স যখন ৫০, তখন তার শারীরিক অবস্থা একদম শোচনীয়। বয়সটাও একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, আর পকেটে কানাকড়িও নেই, মানে রীতিমতো দেউলিয়া অবস্থা। ওহ, খুবই কঠিন পরিস্থিতি। কিন্তু গল্পের চমকটা এখানেই, এই একই মানুষটি কিনা পরবর্তীতে বিশ্বের ২০০টি দেশ ভ্রমণ করেছেন। তাই নাকি? একদম। আর ব্যাংকের লোকেরা তাকে ঋণ দেওয়ার জন্য রীতিমতো সাধাসাধি করে। আরে, এটা তো মানে পুরোপুরি অবিশ্বাস্য একটা ব্যাপার। ঠিক আছে, চলুন বিষয়টা একটু গভীরভাবে বিশ্লেষণ করি। আজকের এই গভীর আলোচনায় আমরা এমন একজনের জীবনের গল্প উন্মোচন করতে যাচ্ছি যা যে কোনো রূপকথার গল্পকেও হার মানায়। আমাদের আজকের আলোচনার মূল উৎসটা আসলে কি? উপাদান হিসেবে রয়েছে অ্যাটমি ইন্ডিয়ার একটি ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট, যেখানে তিনি তার নিজের জীবনের এই অবিশ্বাস্য যাত্রার কথা বলেছেন। দারুণ। আমাদের মিশন হলো এই যে চরম ব্যর্থতা আর স্বাস্থ্য ঝুঁকির মতো অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো একটি সুশৃঙ্খল সিস্টেমের মাধ্যমে কিভাবে এই অবিশ্বাস্য সাফল্য অর্জন করা যায়, তার পেছনের আসল কৌশল আর মনস্তত্ত্বগুলো খুঁজে বের করা। এটা আসলেই এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প। তবে একটা ব্যাপার পরিষ্কার করা দরকার। হ্যাঁ, বলুন। এই গল্পটা কিন্তু শুধু রাতারাতি বড়লোক হওয়ার কোনো গতানুগতিক ছক নয়। মানে ওই গেট রিচ কুইক স্কিম বলতে যা বোঝায়, এটা তা নয়। একদমই না। এটি আসলে অবিশ্বাস্য পর্যায়ের টিমওয়ার্ক, একটি সুদূর প্রসারী ভিশন, যা কিনা ১০০ বছর টিকে থাকার লক্ষ্য নিয়ে তৈরি। ১০০ বছর? হ্যাঁ, আর এটি একটি সুনির্দিষ্ট গ্লোবাল ওয়ান লাইন সিস্টেমের সফলতার নিখুঁত উদাহরণ। আমাদের হাতে থাকা তথ্যের গভীরে গেলে আমরা দেখতে পাব কিভাবে সঠিক একটি সিস্টেম একজন মানুষের শুধু আর্থিক অবস্থাই নয়, বরং তার জীবন দর্শনটাও বদলে দেয়। শুরুতেই মিস্টার হংয়ের জীবনের প্রাথমিক সংগ্রাম দিয়ে বিষয়টা ধরা যাক। তিনি তরুণ বয়সে বেশ ভালো একটা চাকরি করতেন। আচ্ছা। কিন্তু তার মনে হয়েছিল অন্যের অধীনে চাকরি করে কখনো বড়লোক হওয়া সম্ভব নয়। তাই তিনি চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেন। অনেকেই এমনটা ভাবেন। শুরুতে কিছুটা ভালো চললেও এরপর টানা ১৩ বছর তিনি চরম ব্যর্থতার সম্মুখীন হন। অবস্থা এমন দাঁড়ায় যে ৫০ বছর বয়সে তিনি আর্থিকভাবে পুরোপুরি নিঃস্ব। আর আপনি তো বলছিলেন শারীরিকভাবেও তিনি দুর্বল হয়ে পড়েন। হ্যাঁ, শারীরিকভাবেও ভীষণ দুর্বল হয়ে পড়েন। ঠিক সেই সময়ে মিস্টার কিম নামের এক ব্যক্তি তাকে একটি সেমিনারে নিয়ে যান। সেমিনারটা কেমন ছিল? সেই সেমিনারের অবস্থা ছিল আরও অদ্ভুত। মাত্র ২০ জনের মতো বসার জায়গা ছিল সেখানে। মাত্র ২০ জন? হ্যাঁ, আর কোম্পানির সিইও নিজে একা দাঁড়িয়ে ক্লাস নিচ্ছিলেন। মানে কোনো বড় সেটআপ বা ওরকম কিছু ছিল না? না, একদমই না। বিষয়টা অনেকটা এমন যে মাঝ সমুদ্রে আপনার জাহাজ ডুবে গেছে, আপনি বাঁচার জন্য হাবুডুবু খাচ্ছেন, আর কেউ একজন আপনাকে একটি ১০০ টাকার টুথব্রাশ ধরিয়ে দিয়ে বলছে, নাও, এটাই তোমার লাইফবোট। দারুণ একটা উপমা দিয়েছেন। মানে ভেবে দেখুন, বাইরের লোকেরা তখন তাদের আক্ষরিক অর্থেই ভিখারি বলে উপহাস করছিল। যখন চারপাশের সবাই বলছে যে এদের দ্বারা কিছুই হবে না, তখন কিভাবে তারা নিজেদের মোটিভেশন ধরে রেখেছিলেন। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো তাদের সিইওর দেওয়া একটি অসামান্য মনস্তাত্ত্বিক উপদেশ। কী উপদেশ ছিল সেটা? সিইও তাদের শিখিয়েছিলেন, যতক্ষণ না পর্যন্ত তোমরা সফল হচ্ছ, ততক্ষণ পর্যন্ত কোনো সমালোচনার জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওয়াও, এটা বেশ গভীর একটা কথা। একদম। তিনি বলেছিলেন, যখন তোমরা সফল হবে, তখন সবাই এমনিতেই তোমাদের দিকে ফিরে তাকাবে, আর কেউ কোনো বাজে কথা বলার সাহস পাবে না। এই অবিচল বিশ্বাসটাই তাদের বাঁচিয়ে রেখেছিল। যখন লোকেরা বলতো যে এই ১৫-২০ জন ভিখারি মিলে ১০০ টাকার টুথব্রাশ বেচে বড়লোক হবে, তখন তাদের চোখে ছিল সফলতার এক অদ্ভুত দীপ্তি। আচ্ছা, একটু দাঁড়ান, আমি ঠিক এই জায়গাটাতেই খটকা খাচ্ছি। কোন জায়গাটা? এই যে ১০০ টাকার টুথব্রাশ বেচে এই বিশাল সাম্রাজ্য তৈরি হলো, আমি বিষয়টা মানতে পারছি না। কেন মানতে পারছেন না? মানে আপনি চাইলেই কেবল সস্তা পণ্য আর কিছু মোটিভেশনাল কথা দিয়ে এত বড় একটা গ্লোবাল এম্পায়ার দাঁড় করাতে পারবেন না? এর পেছনে নিশ্চয়ই কোনো গাণিতিক বা কাঠামোগত সমীকরণ ছিল যা কাজ করেছে, তাই না? একদম সঠিক পয়েন্ট ধরেছেন। শুধু মোটিভেশন দিয়ে তো আর পেট ভরে না, ব্যবসাও চলে না। ঠিক। এর পেছনে ছিল তাদের সিইওর তৈরি করা অত্যন্ত বাস্তবসম্মত এবং নিখুঁত একটি মার্কেটিং প্ল্যান। সিইও নিজেও পূর্বে ব্যবসায় ব্যর্থতার স্বাদ পেয়েছিলেন।
ঠিক মিস্টার হংয়ের মতোই। আচ্ছা, মানে তারও গ্রাউন্ড লেভেলের অভিজ্ঞতা ছিল। হ্যাঁ, তিনি কোনো তাত্ত্বিক বই পড়ে এসি রুমে বসে প্ল্যান বানাননি। তার মূল মন্ত্র ছিল অ্যাবসলিউট কোয়ালিটি, অ্যাবসলিউট প্রাইস, বা চূড়ান্ত মান এবং সাশ্রয়ী মূল্য। ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? ধরুন, যখন একজন মানুষ 100 টাকার একটি টুথব্রাশ কেনেন এবং দেখেন যে সেটির মান 500 টাকার টুথব্রাশের চেয়েও ভালো, তখন তিনি বারবার ফিরে আসেন। লজিক্যাল। এই ক্রেতাকে ধরে রাখার কৌশলটাই ছিল তাদের ব্যবসার মূল জ্বালানি। অনেক কোম্পানি তাদের এই মডেলটি অনুকরণ করার চেষ্টা করে। 1 বছরের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছিল, কারণ তাদের মূল সিস্টেমটি এতটা টেকসই ছিল না। এই সিস্টেমের কথা যখন আসলো, তখন তাদের কাঠামোগত দিকটার একটু গভীরে যাওয়া যাক। চলুন। অ্যাটমিতে কাজের ধরনটা বেশ ভিন্ন। মিস্টার হং তার বক্তৃত্বে বলেছেন যে তাদের কোনো নির্দিষ্ট অফিসে যাওয়ার বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, তারা যে কোনো জায়গায় বসে কাজ করতে পারেন। ঠিক, তবে পার্টনারদের সাথে কফি শপে আড্ডা দেওয়ার চেয়ে সেন্টারে বসে দেখা করাকে তারা বেশি উৎসাহ দেন। কিন্তু এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। বলুন। সাধারণত সেলস বা বিক্রির জগৎটা তো খুবই প্রতিযোগিতামূলক হয়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। সেখানে সবাই নিজের লাভের কথা ভাবে, কে কার চেয়ে বেশি বিক্রি করতে পারবে, কে বেশি কমিশন পাবে, সেই ইঁদুর দৌড়ে মেতে থাকে সবাই। একদম। তাহলে কোরিয়ান এই যে সবাই মিলে কাজ করা বা ব্যক্তি স্বাতন্ত্র্যকে বাড়িতে রেখে আসার যে ধারণাটির কথা তারা বলছেন, সেটি বাস্তবে কিভাবে কাজ করে? মানে মানুষ তো স্বভাবতই স্বার্থপর। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে যুক্ত করি, তাহলে বুঝতে পারব যে অ্যাটমির এই ওয়ান লাইন গ্লোবাল সিস্টেম সারা বিশ্বে সত্যিই অনন্য। আচ্ছা। সাধারণ নেটওয়ার্ক মার্কেটিং বা সেলস জবে মানুষ নিজের নিচে একাধিক লাইন তৈরি করে। বিষয়টা অনেকটা এমন যে 100 জন মানুষ 100টি আলাদা বালতি নিয়ে একটি আগুন নেভানোর জন্য দৌড়াচ্ছে। মানে সবাই সবার প্রতিযোগী। হ্যাঁ, এখানে প্রত্যেকে অপরের প্রতিযোগী। একটা পর্যায়ে গিয়ে তাদের ইনকাম আটকে যায়। কিন্তু অ্যাটমিতে এই সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কেউ একা সফল হতেই পারবে না। একা সফল হতে পারবে না? না, এটি প্রতিযোগিতার দৌড় নয়। এটি হলো মানুষের শেকল বা চেন তৈরি করে বালতি এগিয়ে দেবার মতো। আপনি ব্যক্তি স্বাতন্ত্র্য দেখিয়ে এখানে টিকতেই পারবেন না। বিষয়টা আরেকটু ভেঙে বলা যাক। অর্থাৎ আমি চাইলেও শুধু নিজের মেধা বা দক্ষতা দিয়ে উপরে উঠতে পারবো না, আমাকে অন্যের ওপর নির্ভর করতে হবে। হ্যাঁ, এবং শুধু নির্ভর করা নয়, আপনাকে বাধ্য হয়ে অন্যের সফল করতে হবে। বাধ্য হয়ে? একদম। উদাহরণস্বরূপ আমরা মিস্টার হংয়ের একটি পদমর্যাদার কথা বলতে পারি। ধরা যাক কেউ যদি স্টার মাস্টার পদমর্যাদায় পৌঁছাতে চান, যাকে আমরা একটি বড় আঞ্চলিক পরিচালকের পদের সাথে তুলনা করতে পারি, তবে তাকে তার নিচে অন্তত 53 জন মানুষকে সফল করতে হবে। 53 জন? বাপরে। হ্যাঁ, এর মধ্যে বিভিন্ন স্তরের লিডার থাকেন। সবচেয়ে দারুণ দিক হলো এদের পয়েন্ট ভাগ করে নেওয়ার মেকানিজম। সেটা কেমন? এখানে কেউ যখন একটি পণ্য কেনে, সেই পয়েন্ট শুধু তার নিজের কাছে আটকে থাকে না, সেটি তার ওপরের সবার মধ্যে ভাগ হয়ে যায়। তাই এখানে কাউকে পণ্য কেনার জন্য জোর করতে হয় না। ও, বুঝতে পেরেছি। একে অপরকে উপরে টেনে তোলার মাধ্যমে কেবল নিজের পদোন্নতি সম্ভব। মিস্টার হং নিজেই বলেছেন, তিনি যখন মালয়েশিয়া বা আমেরিকায় গিয়েছেন, সেখানে পার্টনার তৈরি হওয়া মানে তার নিজেরই অগ্রগতি হওয়া। ওকে, বিষয়টা এখন পুরোপুরি পরিষ্কার হচ্ছে। মানে আমি তখনই জিতব যখন আমি আমার সঙ্গীদের জেতাবো। আমি যদি আমার নিচের লিডারদের সফল করতে না পারি, আমার নিজের প্রমোশন আটকে যাবে। একদম তাই। অসাধারণ একটা মেকানিজম। কিন্তু এর পরের যে ঘটনাটা মিস্টার হং শেয়ার করেছেন, সেটা শুনে আমি রীতিমতো থমকে গিয়েছিলাম। ক্যান্সারের বিষয়টা। হ্যাঁ, আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। মিস্টার হং আজ থেকে প্রায় 2 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হন। এটা জীবনের খুব কঠিন একটা সময়। ভেবে দেখুন অবস্থাটা। একজন মানুষ ক্যান্সারের সাথে লড়ছেন, কোরিয়ার 3য় শীর্ষ হাসপাতালে লেজার অপারেশন করাচ্ছেন, দীর্ঘ সময় ধরে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। হ্যাঁ, সাধারণ নিয়মে এমন অবস্থায় যে কোনো মানুষের ইনকাম বা আয় তো শূন্য হয়ে যাওয়ার কথা, তাই না? একদম। কাজ না করলে তো আয় বন্ধ। কথা ভাবলেন, তখন কোম্পানির সিইও তাকে বারণ করে দিলেন। তাই নাকি? হ্যাঁ, সিইও বললেন, আগে হলো মানুষ, পরে কাজ। এই ঘটনাটি আসলে প্যাসিভ ইনকামের চূড়ান্ত পরীক্ষা। একটি সুগঠিত সিস্টেম মানুষকে তার সবচেয়ে দুর্বল মুহূর্তে
কিভাবে সুরক্ষা দেয় এটি তার প্রকৃষ্ট উদাহরণ। চমৎকার বলেছেন। হাসপাতালে ক্যান্সারের ওয়ার্ডে যখন অন্যান্য রোগীরা অপারেশনের খরচ নিয়ে চিন্তিত, তারা ভাবছেন কাজ না করলে তাদের সংসার কিভাবে চলবে, মিস্টার হং তখন বিছানায় শুয়ে ভাবছিলেন কিভাবে তিনি 100 বছর বাঁচবেন। ওয়াও, কারণ তার টাকার কোনো অভাব ছিল না। ঠিক, কারণটা খুব সহজ। তিনি যখন হাসপাতালের বিছানায়, তখন তার নিচে থাকা সেই 53 জন লিডার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হাজার হাজার গ্রাহক কিন্তু সকালে উঠে দাঁত মাজা বন্ধ করে দেয়নি। হ্যাঁ, ঠিক তো। অ্যাক্টিভ ইনকাম জমা হচ্ছিল। তার তৈরি করা গ্লোবাল নেটওয়ার্ক তখন সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে তার হয়ে কাজ করছিল। এই মেকানিজমটা সত্যিই ভাবার মতো। আর মিস্টার হং কিন্তু তার এই দ্রুত সুস্থতার পেছনে কোম্পানির কিছু হেলথ সাপ্লিমেন্ট, বিশেষ করে হেমোহিম এবং ভিটামিনের কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, তিনি ভিডিওতে সেটা বলেছেন। তিনি বলেছেন যে ক্যান্সার ধরা পড়ার 16 বছর আগে থেকেই তিনি এগুলো নিয়ম করে খাচ্ছিলেন, যা তাকে এই কঠিন চিকিৎসা পর্ব সামলে উঠতে সাহায্য করেছে। অবশ্য আমরা এখানে শ্রোতাদের পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে আমরা কোনো চিকিৎসকের পরামর্শ দিচ্ছি না বা কোনো পণ্যের ডাক্তারি গুণাগুণ যাচাই করছি না। আমরা কেবল উৎস উপাদানে মিস্টার হং তার নিজের অভিজ্ঞতা সম্পর্কে যা দাবি করেছেন তাই তুলে ধরছি। একদম, এটা একটা গুরুত্বপূর্ণ ডিসক্লেমার। তবে মজার ব্যাপার হলো 16 বছর আগে শুরুর দিকে তার কাছে তো কোনো টাকা ছিল না। তখন সিইও এবং স্পন্সররা তাকে বিনামূল্যে এই সাপ্লিমেন্টগুলো খেতে দিতেন। ঠিক বলেছেন। এবং এটি আমাদের সেই মূল্যবোধ বা ভ্যালু সিস্টেমের দিকে ইঙ্গিত করে, যার কথা আমরা একটু আগে আলোচনা করছিলাম। মানুষকে শুধু আয়ের উৎস হিসেবে না দেখে একজন মানুষ হিসেবে মূল্যায়ন করা। কোম্পানি সিইওর ওই কথাটি, আগে হলো মানুষ, পরে কাজ, এটি শুধু মুখের কথা ছিল না, তারা কাজের মাধ্যমে সেটি প্রমাণ করেছেন। সত্যি এই সিস্টেমটি এমনভাবে তৈরি যে মিস্টার হং বলেছেন তিনি যদি মারাও যান, তার সন্তানেরা, এমনকি তার নাতি নাতনিরাও এই সিস্টেম থেকে সুবিধা পাবে। এটি প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকার মতো একটি কাঠামো। পরিবারের কথাই মনে পড়ল। মিস্টার হংয়ের এই সাফল্যের যাত্রার শুরুতে কিন্তু তার নিজের ছেলেরাই তাকে বিশ্বাস করেনি। হ্যাঁ, এই অংশটা বেশ মজার। উৎস উপাদানে একটি দারুণ মজার অথচ গভীর ঘটনা আছে। যখন তিনি প্রথম স্টার মাস্টার হলেন এবং 2 বছরের মধ্যে প্রায় $20,000 মতো আয় করা শুরু করলেন, তখন তাকে নিয়ে তার পরিবারের লোকেরাই সন্দেহ করতে শুরু করেছিল। কারণ তিনি তো 13 বছর ধরে শুধু ব্যর্থই হচ্ছিলেন। একদম। তারা ফ্রান্স যাওয়ার পথে তাকে একা ফেলে রেখে গিয়েছিল এই ভেবে যে তাদের বাবা নিশ্চয়ই কোনো অবৈধ কাজে জড়িয়ে পড়েছেন। ভাবা যায়। হ্যাঁ, 13 বছর ধরে যে মানুষটা শুধু ব্যর্থ হয়েছে, সে হঠাৎ করে এত টাকা কোত্থেকে পাচ্ছে, এই প্রশ্ন তাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল। পরে কি হলো? পরে যখন তিনি সুওনে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন এবং তাদের সেখানে নিয়ে গেলেন, তখন তাদের ভুল ভাঙে। যে ব্যাংকগুলো আগে তাকে ঋণ দিতে অস্বীকৃতি জানাতো, তারাই পরবর্তীতে অ্যাকাউন্ট খোলার জন্য তাকে কল করত। এটি একটি ক্লাসিক মনস্তাত্ত্বিক রূপান্তর। মানুষ যখন দীর্ঘদিন কাউকে ব্যর্থ হতে দেখে, তখন তার হঠাৎ পাওয়া সাফল্যকে সহজে মেনে নিতে পারে না। কাছের মানুষেরাই সবচেয়ে বেশি সন্দেহপ্রবণ হয়ে ওঠে। তবে মিস্টার হংয়ের বর্তমান জীবনযাপনের দিকে যদি আমরা তাকাই, তাহলে সম্পদের মনস্তত্ত্বের একটি দারুণ দিক উন্মোচিত হয়। কি রকম? বর্তমানে তিনি একজন ইম্পেরিয়াল মাস্টার, যা এই সিস্টেমের সর্বোচ্চ চূড়া। তার কাছে কোরিয়ার সবচেয়ে দামি গাড়ি আছে, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট আছে, আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো তার কাছে 40 থেকে 45টি ফর্মাল স্যুট রয়েছে। হ্যাঁ, আমারও ঠিক এখানেই প্রশ্নটা জেগেছিল। 45টা স্যুট, বিষয়টা কি একটু বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে না? কেন আপনার এমনটা মনে হলো? এর পেছনে কি কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে, নাকি এটা শুধু টাকা ওড়ানোর একটা শখ? মানে আমরা অনেক সময় দেখি হঠাৎ বড়লোক হওয়া মানুষেরা জিনিসপত্র কিনে লোক দেখাতে পছন্দ করে। এটাকে কি আমরা ফেক ইট টিল ইউ মেক ইট বা সাফল্যের ভান করা একটা চূড়ান্ত রূপ বলতে পারি? আপনার এই পর্যবেক্ষণটা খুবই তীক্ষ্ণ। হ্যাঁ, এটি এক ধরনের ফেক ইট টিল ইউ মেক ইট মনস্তত্ত্বরই প্রয়োগ। তবে এর পেছনে একটি সুনির্দিষ্ট ব্যবসায়িক উদ্দেশ্য রয়েছে। ব্যবসায়িক উদ্দেশ্য? হ্যাঁ, মিস্টার হং বিশ্বাস করেন যে পরিষ্কারতা এবং সুন্দর পোশাক মানুষের কাছে টাকাকে আকর্ষণ করে। এটি সাফল্যের একটা ভিজুয়াল প্রতীক বা দৃশ্যমান প্রমাণ। আচ্ছা, বুঝতে পারছি। তিনি যখন দামি স্যুট পরেন, তখন শুধু তার নিজের আত্মবিশ্বাসই বাড়ে না, বরং তার পার্টনাররা
যারা হয়তো চরম দারিদ্র্যের মধ্যে থেকেই কাজ শুরু করেছে তারা তাকে দেখে অনুপ্রাণিত হয়। ও, এটা তো বেশ দারুণ একটা দিক। এটি তাদের কাছেই বার্তা দেয় যে হ্যাঁ, এই সিস্টেম সত্যি কাজ করে এবং একদিন আমি ওই জায়গায় পৌঁছতে পারবো। সুতরাং এই ৪৫টি স্যুট কেবল তার শখ নয়, এটি আসলে নতুন পার্টনারদের আকর্ষণ করার একটা হাতিয়ার। বাহ, পোশাক যে মানুষের মানসিকতাকে প্রভাবিত করে এবং সেটাকে রীতিমতো একটা রিক্রুটমেন্ট টুল হিসেবে ব্যবহার করা যায়, এটা সত্যিই দারুণ একটা পয়েন্ট। একদম। মিস্টার হং তার বক্তব্যে আরেকটি চমৎকার ধারণার কথা বলেছেন, কোরিয়ান ভাষায় যাকে বলে পাল্লি পাল্লি সংস্কৃতি, মানে তাড়াতাড়ি কাজ করার সংস্কৃতি। হ্যাঁ, কোরিয়ার অভাবনীয় অর্থনৈতিক উন্নতির পেছনে এই পাল্লি পাল্লি সংস্কৃতির বড় অবদান রয়েছে। তাই নাকি? যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে তারা আজ যেভাবে বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়েছে তার মূলে রয়েছে এই দ্রুত কাজ করার মানসিকতা। মিস্টার হং এই একই মানসিকতা তার ব্যবসাতেও প্রয়োগ করেছেন। মানে তিনি বলতে চেয়েছেন যে 10 বছর ধরে ধীরে ধীরে কাজ করার চেয়ে 3 বছর পাগলের মতো পরিশ্রম করা অনেক বেশি কার্যকর। ঠিক তাই। নেটওয়ার্কিং বা যে কোনো বড় ব্যবসায় মোমেন্টাম বা গতিশীলতা খুব জরুরি। আপনি যদি ধীরে ধীরে এগোতে থাকেন তবে আপনার টিমের মানুষেরা মোটিভেশন হারিয়ে ফেলবে। এটা সত্যি। তাই তিনি বারবার বলেছেন যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য অর্জন করার জন্য মরিয়া হয়ে কাজ করতে। এই 3 বছর যদি কেউ পাগলের মতো নিজের সবটুকু দিয়ে কাজ করে তবে যে নেটওয়ার্ক তৈরি হবে তা বাকি জীবনের জন্য একটা শক্তিশালী ভিত গড়ে দেবে। আর এই লক্ষ্য নির্ধারণ করার জন্য মিস্টার হং একটি বিশেষ পদ্ধতির ওপর জোর দিয়েছেন, তা হলো লাইফ সিনারিও বা জীবনের দৃশ্যপট লিখে রাখা। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে অন্তত 2 বার নিজের লাইফ সিনারিও লিখতে হবে এবং স্পন্সরদের সেটা দেখাতে হবে। তার মতে মনের ভেতরে শুধু ইচ্ছা থাকলেই হবে না, সেটিকে কাগজে কলমে রূপ দিতে হবে। আর একটি নির্দিষ্ট ডেডলাইনও সেট করতে হবে। একদম। যেমন তিনি বলছিলেন যে স্টার মাস্টার না হওয়া পর্যন্ত যেন কেউ স্বস্তির নিঃশ্বাস না ফেলে। আমার মনে হয় মানুষের মস্তিষ্ক যখন কোনো কিছু লিখিত আকারে দেখে তখন সেটিকে আর কেবল স্বপ্ন মনে হয় না। তখন সেটি একটি অবশ্য পালনীয় দায়িত্বে পরিণত হয়। কাগজে লিখে রাখাটা মনস্তাত্ত্বিকভাবে নিজের সাথে নিজের একটি চুক্তির মতো কাজ করে। ঠিক। যদি কেউ এটি না লেখে তবে 1 বছর, 2 বছর বা 3 বছর এমনিতেই কেটে যাবে, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন আসবে না, কারণ তার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। তিনি এই পুরো প্রক্রিয়াটিকে খুব সুন্দরভাবে সংজ্ঞায়িত করেছেন। হ্যাঁ, এবং তিনি বলেছেন অ্যাটমিক সিস্টেমে আপনার আয় রিয়েল টাইমে বা তাৎক্ষণিকভাবে দেখা যায়। আচ্ছা। অন্য অনেক কোম্পানির মতো এখানে ভুয়া পাসবুক দেখাতে হয় না বা আয় নিয়ে মিথ্যে বলার সুযোগ নেই, কারণ তাদের মূল ভিত্তি হলো সততা। এটা একটা বড় ব্যাপার। মিথ্যে বলা বা ফ্যাক্টস লুকিয়ে রাখা এখানে কড়াভাবে নিষিদ্ধ। আপনি যখন সততার সাথে কাজ করবেন, আপনার আয় যখন সবাই দেখতে পাবে, তখন সেই স্বচ্ছতাই অন্যদের আপনার সাথে কাজ করতে বাধ্য করবে। অর্থাৎ একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সততার সাথে এবং একটা দলের অংশ হিসেবে পাগলের মতো পরিশ্রম করলে সাফল্য আসতে বাধ্য। একদম তাই। এই দীর্ঘ আলোচনার পর আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, আমরা দেখতে পাই একজন সাধারণ মানুষ যিনি 13 বছর ধরে কেবল ব্যর্থতার স্বাদ পেয়েছেন, তিনি কিভাবে ঘুরে দাঁড়িয়েছেন। এর মূলে ছিল একটি চমৎকার টিমওয়ার্ক, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে চেইন সিস্টেমে কাজ করা, একটি 100 বছরের সুদূর প্রসারী ভিশনের প্রতি অবিচল থাকা, আর সর্বোপরি এমন একটি মেকানিজমের উপর ভরসা করা যা ক্যান্সারের মতো ভয়াবহ পরিস্থিতিতেও তাকে শতভাগ আর্থিক স্বাধীনতা দিয়েছে। ঠিক। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো যাত্রায় তিনি একা সফল হননি। তার সাফল্য তার একার নয়, তিনি তার সাথে হাজারো মানুষকে কাজের সুযোগ করে দিয়েছেন। মালয়েশিয়া থেকে শুরু করে আমেরিকা, ইন্ডিয়া থেকে শুরু করে কোরিয়া, সব জায়গায়। হ্যাঁ, সব জায়গায় তিনি লিডার তৈরি করেছেন। সত্যিকারের সাফল্য আসলে সেটাই যা শুধু নিজেকে নয় বরং চারপাশের মানুষকেও সমৃদ্ধ করে। দারুণ বলেছেন। আপনি একা চূড়ায় উঠলে সেখানে খুব একাকী লাগে, কিন্তু আপনি যদি একটি দলকে সাথে নিয়ে ওঠেন তবে সেই চূড়াটি একটি বাসযোগ্য সাম্রাজ্যে পরিণত হয়। সত্যি এটি এক অসাধারণ এবং শিক্ষণীয় যাত্রা। আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের উৎস উপাদানের এই পুরো গল্পটির মর্মার্থ থেকে সম্পূর্ণ নতুন একটা ভাবনা আমার মাথায় আসছে। আচ্ছা, কি ভাবনা? একটু গভীরভাবে চিন্তা করা যাক। আজকের এই তীব্র প্রতিযোগিতামূলক যুগে আমরা সবাই ব্যক্তি হিসেবে সম্পূর্ণ একা নিজেদের ক্যারিয়ার গড়তে ব্যস্ত। আমরা ইঁদুর দৌড়ে ছুটছি, নিজেদের স্কিল বাড়াচ্ছি।
এটা তো এখনকার রিয়ালিটি। কিন্তু আগামী 1 দশকের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং অটোমেশনের কারণে আমাদের অনেক একক স্পেশালাইজড চাকরি হয়তো বিলুপ্ত হয়ে যাবে। তখন আমাদের এই একক কেরিয়ারগুলো কি টিকতে পারবে? এটা খুব ভাবনার বিষয়। এই আসন্ন সংকটের যুগে মিস্টার হংয়ের এই গল্পের মতো একটি কমিউনিটি ভিত্তিক বা পরস্পরের ওপর নির্ভরশীল অর্থনৈতিক সিস্টেম কি আমাদের জন্য একমাত্র বাস্তবসম্মত সেফটিনেট বা লাইফবোট হতে পারে না? চমৎকার একটা প্রশ্ন। যেখানে আপনার সাফল্য নির্ভর করবে আপনি কতজন বাস্তব মানুষকে সাহায্য করেছেন তার উপর, কোনো অ্যালগরিদমের উপর নয়। একদম। এই প্রশ্নটি আগামী ভবিষ্যতের কর্মক্ষেত্র এবং আমাদের দীর্ঘমেয়াদী টিকে থাকার পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। অত্যন্ত চমৎকার এবং যুগোপযোগী একটি চিন্তার খোরাক। প্রযুক্তির এই আগ্রাসনের যুগে মানুষের সাথে মানুষের এই আন্তনির্ভরশীলতাই হয়তো আমাদের ভবিষ্যৎ অর্থনীতির সবচেয়ে বড় ভরসার জায়গা হয়ে উঠবে। আজকের এই আলোচনাটি বিশ্লেষণ করে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত। আমিও। অনেক অজানা আর কৌতূহলোদ্দীপক বিষয় উঠে এলো আজকের এই পর্ব থেকে। তো আজকের মতো আমাদের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।